কসবা ল কলেজে ধর্ষণের সময় ক্যাম্পাসে কি ভাইস প্রিন্সিপাল ছিলেন? এই প্রশ্নটা উঠছে কারণ কসবা ল কলেজের রেজিস্ট্রার ঘিরে একটা বিতর্ক দানা বেঁধেছে। রেজিস্ট্রারে লেখা রয়েছে 9:50-এ কলেজে ঢোকেন নয়না চট্টোপাধ্যায়, আর ক্যাম্পাস থেকে বেরোনোর সময় কি রয়েছে সেটাও রয়েছে দেখুন 9:50। কিন্তু দুটো ক্ষেত্রেই দেখুন সময়ের পাশে AM কিংবা PM লেখা নেই। 25শে জুন রেজিস্ট্রারের যে ছবি আপনারা দেখছেন, আর এই 25শে জুনই ল কলেজে গণধর্ষণের অভিযোগ সামনে আসে। সন্ধ্যে 7:30টার পর নির্যাতনের অভিযোগ পড়ুয়া। ঘটনার দিন রাত পর্যন্ত তাহলে কি ক্যাম্পাসে ছিলেন ভাইস প্রিন্সিপাল? সেই প্রশ্নটা উঠছে কারণ রেজিস্ট্রারে লেখা রয়েছে 9:50। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অভিজিতের কাছে যাব। অভিজিৎ, যে রেজিস্ট্রারের ছবি ইতিমধ্যেই দেখা যাচ্ছে যেখানে 9:50 একটা টাইম মেনশন করা হয়েছে, কিন্তু সেখানে সেই সময়ে AM বা PM কিছুই লেখা নেই, অর্থাৎ কলেজে প্রবেশ করার সময় বা কলেজ থেকে বেরোনোর সময়। আর এই জায়গা থেকেই তো বিতর্ক দানা বাঁধছে যে ধর্ষণের সময় কি ক্যাম্পাসে তাহলে ভাইস প্রিন্সিপাল তিনি উপস্থিত ছিলেন? নিঃসন্দেহে প্রিয়াঙ্কা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিতর্কিত একটা বিষয়। কারণ যিনি ভাইস প্রিন্সিপাল, যিনি এই কলেজের বর্তমানে দায়িত্বে, সেই নয়না চট্টোপাধ্যায়, যিনি বারবার করে বলছেন যে এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, তাহলে কেন একটা রেজিস্টার বুক, যেটা কলেজে এন্ট্রি এবং এক্সিটের যে রেজিস্টার বুক, সেই রেজিস্টার খাতায় সেখানে কি করে একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি 9:50 লিখলেন এবং সেখানে কোনোভাবেই AM বা PM লেখা নেই, অর্থাৎ সকাল 9:50 না রাত 9:50, সেই বিষয়টা সম্বন্ধে কোনো উল্লেখ নেই। এটা অত্যন্তই জল্পনা উঠছে সেই কারণে। তাহলে কি ঘটনার দিন অর্থাৎ 25শে জুন রাত 9:50 পর্যন্ত নয়না চট্টোপাধ্যায় ছিলেন এই দক্ষিণ কলকাতা ল কলেজে? তাহলে তো ভয়ানক বিষয়। যদিও তিনি আজকে স্বীকার বলছেন যে তিনি আদৌ ছিলেন না, অর্থাৎ এই সাউথ ক্যালকাটা ল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল বা টিচার ইনচার্জ, যিনি দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ, সেই নয়না চট্টোপাধ্যায় তিনি বলছেন তিনি ঘটনার সময় তিনি কলেজে উপস্থিত ছিলেন না। তাহলে কেন রেজিস্টার বুক খাতায়, রেজিস্টার খাতায় 9:50 লেখা আছে, 9:50 লেখা আছে? একজন দায়িত্বশীল প্রিন্সিপাল অধ্যক্ষ পদে যিনি নির্বাচিত, তিনি কি করে AM বা PM লিখছেন না, সেই জল্পনাটা উঠে আসছে। যদিও তিনি একেবারে অভিজিৎ সেই নিয়েই ধোঁয়াশা দানা বেঁধেছে। আজ সকালে নিউজ 18 বাংলায় দাবি করছেন নয়না চট্টোপাধ্যায় যে 25শে জুন 9:30-এ ক্যাম্পাসে ঢোকেন নয়না চট্টোপাধ্যায়, তিনি এমনটাই দাবি করছেন। তবে বারবার বক্তব্য বদল ভাইস প্রিন্সিপালের, শোনাবো আপনাদের। রেজিস্টার বুক আপনার একটা সামনে এসে দেখা যাচ্ছে 9:50-এ আপনি ইন করেছেন, 9:50-এ আউট। তাহলে আপনি কি সকাল 9:50 থেকে রাত 9:50 পর্যন্ত কলেজে প্রেমিসিসেই ছিলেন? না, আমি সিলেবাস কমিটির মিটিংয়ে ছিলাম, মিটিংয়ের করেছিলাম। 9:50 হতেই পারে না, দেখুন ভালো করে। না ম্যাম, 50 বার আইডিয়া। 25 তারিখ কখন ঢুকেছিলেন? 9:30 ঢুকেছিলাম সকালে। হ্যাঁ, তারপরে আমি দিনের কাছে গেছি সিলেবাস কমিটির মিটিংয়ে। আজ ক্যাম্পাস থেকে বেরিয়েই আবার বক্তব্য বদল। 25শে জুন সকাল 9:50-এ ক্যাম্পাস থেকে বেরোন বলে দাবি করছেন নয়না চট্টোপাধ্যায়, শোনাবো আপনাদের। আমি সকাল 10:30 থেকে ডিনের রুমে মিটিং এ ছিলাম। আচ্ছা, আপনারা ডিনের থেকে জানুন সিলেবাস। আমি সিলেবাস কমিটির মিটিং এ ছিলাম। আমি কোথায় বেরিয়েছিলেন? কোথায় বেরিয়েছিলেন? 9:50 সকালে। 9 দিন পর ফের খুলল কসবা ল কলেজ। ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগের পর বন্ধ ছিল কলেজ। আজ কলেজ খুললেও হবে না ক্লাস, শুধুই পরীক্ষার ফর্ম ফিল আপ এবং প্রজেক্ট জমা দেওয়ার কাজ চলছে। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ফর্ম ফিল আপ এবং প্রজেক্ট জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে গাইডলাইন মেনেই স্নাতকোত্তরের ক্লাস হবে। যা গভর্নিং বডি দিয়েছে সব নোটিশে দেওয়া। আজকে কারা কারা আসবে ম্যাডাম? LLM স্টুডেন্ট, ফর্ম ফিল আপ, হ্যাঁ, আর স্টাফস। নিরাপত্তার বিষয়টা কতটা কঠোরভাবে দেখছেন? ওই নোটিশে একটা বলা আছে
যে নিরাপত্তারক্ষী কলেজ বন্ধ করে চলে যাবে, মানে সেটা কটার পর এবং তারপরে কি কেউ থাকবে না? পুলিশ প্রশাসন দেখছে। তারা আজকে করবে 26 জন। দেখো, পঠন পাঠনটা ওদের এমনি হয়তো হতো না, কারণ এই সময়টা প্রজেক্ট সাবমিশন করা হয়, তো স্টাডি লিভ পড়ারই কথা ছিল। কিন্তু এরকম একটা ঘটনাতে স্টাডি লিভ পড়াটা আমার মনে হয় স্টুডেন্টরাও চমকে গেছে। কালকে বহু গার্জেন আমাকে ফোন করেছে, আমার বাচ্চারা জিজ্ঞেস করছে ম্যাম যাবো কলেজ, আমার কাছে কোনো উত্তর নেই, কারণ আমি নিজেই ইমোশনাল হয়ে আছি। ওরা স্টুডেন্ট, ওদের এটা পুকুর যেখানে ওরা সুইমিং শেখে, যেখানে ওরা দাপায়। পুলিশে ঘেরাটোপে খুলল কসবার কলেজ ক্যাম্পাসে ডিসিএসএসডি বিদিশা কলিতা। গণধর্ষণের অভিযোগের পর নিয়মের কড়াকড়ি, কারণ ছাড়া ক্যাম্পাসে ঢোকা বারণ। পড়ুয়া থেকে অধ্যাপক, কলেজে ঢুকতে আই কার্ড বাধ্যতামূলক। দুপুর দুটোয় গেট বন্ধের নির্দেশ। আজকে 12 দিনের মাথায় আজকে আমাদের কলেজ অফিস খুলেছে, সুতরাং এতে আমরা সবাই খুশি। আমাদের এখানে কর্মক্ষেত্র আছে, তো আমাদের যা ডিউটি আই কার্ড দেখাটাই আমার কর্তব্য এবং এন্ট্রি করা, ওটাকে আমরা ঠিকভাবে আমরা কার্যকরী করে যাব। আজকে কলেজটা খোলা হচ্ছে, আমাদের এডিকুয়েট পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে। আজকে কলেজটা খোলা হচ্ছে, আমাদের এডিকুয়েট পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে। আপনার পর আই কার্ড দেখিয়ে ঢোকানোর কথা ছাত্রছাত্রীদের বলা হচ্ছে, সেই আই কার্ড দেখিয়ে ঢোকানোর কথা তো আগে ছিল না, তারা বলছিল একদম ছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি একদম ছিল, সেটা বন্ধ হয়ে গিয়েছিল। তুমি বিবিধ নোটিশে দেখবে আই কার্ড ছাড়া অ্যালাউড নয়, ইভেন পরীক্ষার সময়, সবের সময় একদম এইসব ছিল না কোনোটা। আমাদের তো ক্যারি করতে বলা হয়েছে, আমি ক্যারি করেছি, আই কার্ড আধার কার্ড সবটাই আমার কাছে আছে। কলেজ খুলতেই ক্যাম্পাসে পড়ুয়ারা, নিরাপত্তা নিয়ে আতঙ্কে অভিভাবকরা। বাবা মার সঙ্গে কসবা ল কলেজে অসুস্থ সৌম্যদীপ মিত্র। গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর সাহস পাচ্ছেন না সৌম্যদীপ, তাই ছেলের সঙ্গে রোজ কলেজে আসবেন বলছেন সৌম্যদীপের মা। করতে হবে, আতঙ্কিত তো বটে। আমি থাকবো, আমি আসবো। কেন কি হবে না হবে, বাবা হয়তো কাজ করবেই, এখন কলেজে পারবে না, বাইরে কিছু করতে পারে। যে ছেলে যাচ্ছে কোথা থেকে কি হবে বোঝা মুশকিল না। এই যা পরিস্থিতি দেখছি প্রত্যেকটা কলেজে একই অবস্থা, আমাদের আসতে হবে সঙ্গে, এসে থাকতে হবে। এই ঘটনা ঘটার পর ভয় লাগছে? ভয় তো লাগছে, অভিভাবক হিসেবে আমরা একটু টেনশনে আছি, আমরা ভাবিনি এরকম কিছু হতে পারে। এরপরে যখন কলেজ খুলবে আপনার মেয়েরা আসবেন, চিন্তা নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, চিন্তা তো থাকবে। আতঙ্কে পড়ুয়া থেকে অভিভাবকরা, দুঃখ প্রকাশ করে কলেজের নিরাপত্তায় জোর ভাইস প্রিন্সিপালের। আমি এখন অফিসে আছি, অফিস স্টাফকে দিয়ে ফর্ম ফিল আপ চলছে, মোটামুটি স্টুডেন্ট প্রেজেন্ট আছে। অভিভাবকেরা বলছে এটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, আমরা ভয় পাচ্ছি। এটা খুবই দুঃখজনক, এটার তো আর কোনো রিপেয়ার হবে না। আমরা ওর শাস্তি দিয়ে এবং আমরা সিকিউরিটি মেজার্সটাকে ডিবির থ্রুতে এনে আরো শক্ত করে, যাতে পুরো বিল্ডিং এ ক্যামেরাটা এবার করা যায়, কারণ বাজেটের জন্য করা যাচ্ছিল না এতদিন। এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা নেব। কয়েকদিনের জন্য গাড়ি ভাড়া নিয়ে সেই গাড়ি কম দামে বিক্রি, কখনো আবার ভাড়া নেওয়া গাড়ি অন্য কাউকে ভাড়া। শিলিগুড়িতে গাড়ি হাতানোর নানা ছক, পুলিশের জালে মূল পান্ডা সহ 4 জন। নানা মডেলের গাড়ি, সবই নতুন। এই সব গাড়ি হাতাতেই ছক। প্রথমে দিন 7 জন্য গাড়ি ভাড়া নেওয়া হয়, প্রথম কয়েকদিনের টাকা মেটানো হয় অনলাইনে, যাতে কারো সন্দেহ না হয়। তারপরই গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ বন্ধ। ভাড়া নেওয়া সেই গাড়ি বিক্রি করে দেওয়া হয় অনেক কম দামে। শিলিগুড়ির প্রধাননগর থানায় সম্প্রতি এরকম অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই পুলিশের জালে মূল চক্রী সোমনাথ মুখোপাধ্যায়। তাকে জেরা করে আরো 3 জনকে পাকড়াও করেছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে 14টি গাড়ি। ইন্টারোগেশন করে দেখা যায় যে প্রচুর গাড়ি এরকমও করেছে, যে 3 জন বেশি গাড়ি রিকভারি করেছে এবং যাদেরকে আমাদের মনে হচ্ছে এর সঙ্গে ইনভলভ, এরকম 3টি লোককে আমরা ওখান থেকে সিজ করি টাকা রাখা। আর সোমনাথ যে আছে, এই সোমনাথ ইয়েলো গেঞ্জি পরে, এই সোমনাথ হলো মাস্টার মাইন্ড অফ দিস। ফলে এটা একটা বিরাট বড় বিস্তৃত নেটওয়ার্ক, জাল একটা।
সোমনাথ মুখোপাধ্যায় বাড়ি কলকাতায়, বাড়ি ভাড়া নিয়ে থাকেন শিলিগুড়ির সমরনগরে। তদন্তকারীরা জানতে পেরেছেন 2 বছর ধরে এই গাড়ি হাতানোর কারবার চালাচ্ছেন সোমনাথ। অনলাইন অ্যাপের মাধ্যমে 2 থেকে 7 দিনের জন্য গাড়ি ভাড়া নিতেন। প্রথম কয়েকদিন ভাড়ার টাকা অনলাইনে মিটিয়েও দিতেন। এরপর গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতেন সোমনাথ। তারপর ভাড়া নেওয়া গাড়ি কম দামে বিক্রি। 15 লাখের গাড়ি 3 লাখে, 10 লাখের গাড়ি 2 লাখে। অনেক সময় আবার ভাড়া নেওয়া গাড়ি অন্য কাউকে ভাড়াও দিতেন সোমনাথ। সম্প্রতি প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। তদন্তে নেমে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন উত্তর পূর্ব ভারতে একাধিক গাড়ি বিক্রি করেছেন সোমনাথ। কিছু গাড়ি বিক্রি করেছেন নেপালে। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।